তো বেসিক্যালি এখানে কল ব্যাক যে ফাংশনটা, কল ব্যাক ফাংশনের কাজ হচ্ছে বেসিক্যালি কী হচ্ছে, আমাকে ডেটা প্রিন্ট করাবে। এবার ডেটা প্রিন্ট করাবার জন্য আমাকে কল ব্যাকের মধ্যে দিয়ে আমরা ডেটা প্রিন্ট করাতে পারি। এবার এই কল ব্যাকের প্রসেসটাকে কল স্ট্যাক বা অন্য কিছু হোয়াট এভার যা ইচ্ছে বলতে পারেন, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে এটাই যে কল ব্যাক ফাংশনসের মেন পারপাসটাই হচ্ছে যে এটা একটা ইউজার ফাংশন হবে। এই ফাংশনটা যেটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইউজার ফাংশন, এবং এইটা যেটা আছে এটা হচ্ছে অ্যাডমিন ফাংশন বা অ্যাপ্লিকেশান টাইপের ফাংশন হতে পারে, যেটা কিনা আমরা বিভিন্ন ফ্রেমওয়ার্কসের মধ্যে থেকে পেয়ে থাকি। এবার এটা যখন দেওয়া হয়, এই পার্টিকুলার ফাংশনটা যখন আমাদেরকে দেওয়া হয়, এই ফাংশনটার মধ্যে কাজ হচ্ছে যে এর ভেতরে কিছু একটা ফাংশনালিটিস হবে, এবং যার রেসপন্স হয়তো ফিউচারে আসবে, ইনস্ট্যান্ট আসছে না, ফিউচার হতে পারে, ঠিক আছে। এবং ফিউচার হলে তবেই পরে এই কল ব্যাকের পার্টটা দরকার পড়ে, আদারওয়াইজ তো আমরা রিটার্ন ইউজ করেও কাজ করতে পারি, মানে রিটার্ন ফাংশন হলে পরে যদি সেখানে ইনস্ট্যান্ট ইনলাইন যদি আমাদের রেসপন্স থাকতো। বাট যেহেতু এটা আমাদের এই রেসপন্সটা আসতে সময় লাগতে পারে, কারণ এইখানে এই যে ফাংশনটা আছে, এই ফাংশনের কী হচ্ছে, এই ফাংশনটা আমাদের থার্ড পার্টি একটা এপিআইয়ের ওপরে ডিপেন্ড করে রেসপন্স আসবে, এবং যেহেতু থার্ড পার্টি এপিআইয়ের ওপরে রেসপন্স করে আমাদের ডেটা আসতে সময় লাগতে পারে, এবং সেই সময় লাগার জন্য কী হয়, আমাদের জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কখনো ওয়েট করে বসে থাকে না, মানে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ এক্সিকিউট হয়ে যায় পরপর সমস্ত লাইনগুলো। এবার এই ক্ষেত্রে কি হচ্ছে, কলব্যাক তখন এইখানে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে, এবার এ কী করছে, এ চুপ করে বসে আছে, এও ততক্ষণ এক্সিকিউট করেনি, এক্সিকিউশনের কাজ চলছে এইখানে, এই জায়গাটায় এর মধ্যে চলছে এক্সিকিউশনের কাজ। যে মোমেন্টে ডেটাটা লোড হয়েছে, লোড হওয়ার সঙ্গে সঙ্গে এইখানে যে ফাংশনটা আছে, এই যে কলব্যাকের যে ফাংশনটা আছে, এই কলব্যাকের যে মোমেন্টে ফাংশন ডেটাটা লোড হয়েছে, সেই মোমেন্টে কী হলো, কলব্যাককে কল করলো। এবার কলব্যাক বেসিক্যালি কী হয়েছে, কলব্যাক তো আগে থেকেই তো ডিক্লেয়ার হয়েছিল, কলব্যাক ফাংশনটা তো আগে থেকেই ডিক্লেয়ার হয়েছিল যে কলব্যাকে কী হবে। তো যেহেতু কলব্যাকে কী হবে, এবার এই ফাংশনটা তখন কী হচ্ছে, যে মোমেন্টে এই ফাংশনটাকে কল করলো, মানে এর কাজ মিটে গিয়ে যাওয়ার পরে যখন ডেটাটা লোড হলো, এখানে যখন ইভেন্টটা পারফর্ম করলো, তখন কী হলো কি, এই কলব্যাক ফাংশনকে কল করলো, এবং কলব্যাক ফাংশনকে কল করার পরে তখন কী হলো, এই ফাংশনটার মধ্যে দিয়ে ডেটাটা যেখানে প্রিন্ট করা দরকার সেখানে প্রিন্ট করিয়ে দিল। বেসিক্যালি কী হচ্ছে, এই যে পার্টটা, এটা বিহাইন্ড দ্য সিন চলতে থাকে যখন কিনা ডেটা লোডিং মানে কাজ যখন চলে। কিন্তু এবার ব্যাপার হচ্ছে কি, এন্টায়ার প্রোগ্রামটা এক্সিকিউট হয়ে যায় তার আগেই। এবার যে মুমেন্টে এই ডেটা লোডিংটা কমপ্লিট হচ্ছে, তখন গিয়ে এই ফাংশনটা কল হচ্ছে, এবং এই ফাংশনটা কল হওয়ার পর এটা যেখানে প্রিন্ট করাবার দরকার আছে সেই জায়গাতে ডেটাটা প্রিন্ট করিয়ে দিচ্ছে। এইটাই হচ্ছে বেসিক্যালি আপনি যেটা পড়েছেন কল স্ট্যাক, সেই কল স্ট্যাকের উদাহরণ অনুযায়ী এইটাই বলতে চাইছে, ঠিক আছে। এবার সেই কল স্ট্যাকের পার্টটা এটা। এবার এরকম কলব্যাক ফাংশনস যেটা কল স্ট্যাকের কথা যেটা বলছে, সেটা ক্লোজার দিয়ে হয়, মানে এইরকমভাবে আর একখানা, তারপরে আর একখানা অপশানস চলতে পারে। তো এই রকম টাইপের যদি অপশানস আমাদের কন্টিনিউয়াসলি চলে, মানে তো সেইটাকে অ্যাকচুয়ালি বলা হয় কল স্ট্যাক, সেটাকে বেসিক্যালি বলা হয় কল স্ট্যাক। কারণ বেসিক্যালি কী হচ্ছে, ওখানে তখন কী হয়, একটা প্যারামিটারের পরে আর একটা প্যারামিটার, একটা প্যারামিটার পরে একটা প্যারামিটার চলতে থাকে, তখন সেটা হয় কল স্ট্যাক। এবং সেই কল স্ট্যাকের ব্যাপারটাই হচ্ছে এখানে ক্লোজার ফাংশন দিয়ে সেটাকে মেনটেন করা হয়। যদি আমাদের এই ফাংশনটা এক্সিকিউট করে তাহলেই পরে নেক্সট ফাংশনে যাবে, না হলে নেক্সট ফাংশনে যাওয়ার কোনো পরিস্থিতি আসবে না। এবং এই কল স্ট্যাকের উপর বেস করেই আমাদের একটা ফ্রেমওয়ার্ক রয়েছে, একটা নয়, একটা ব্রাউজার সাইড ফ্রেমওয়ার্ক আছে, যেটা বেসিক্যালি জেকোয়েরি। জেকোয়েরিতে আমাদের কল স্ট্যাক কিছু কিছু জায়গায় দেখা যায়, নট অনলি জেকোয়েরি, অনেক ফ্রেমওয়ার্কেই দেখা যায়, বাট জেকোয়েরিতে খুব বেশি দেখা যেত। আর একটা কল স্ট্যাক রয়েছে, সেটা হচ্ছে সার্ভার সাইড প্রোগ্রামিংয়ে, যখন আমরা নোড জিএসের ওপর কাজ করি।
বুঝতে পারছি। তো আমি এটা পড়ছিলাম, আমি আপনাকে পাঠালাম, এইখান থেকে বসে বসে পড়ছিলাম। এবার সেই সেই জিনিসটাই আমাদের চলছে, মানে সেই কল স্ট্যাকের ব্যাপারটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই এই যে জিনিসটা বলেছে এটা আবার আলাদা জিনিস। এটা এটা কল স্ট্যাক বলছে নাকি? হ্যাঁ, দেখি। এই স্ট্যাকে মেনটেন হচ্ছে। হুম, আচ্ছা, ঠিক আছে। যে এক্সাম্পলটা দেখিয়েছে সেই এক্সাম্পলটাকে বুঝিয়ে দিচ্ছি যে ওখানে অ্যাকচুয়ালি কী বোঝাতে চাইছে। বুঝেছেন কি ওটা দেখে কিছু? হ্যাঁ, ওটা থেকেই বুঝছেন যে একটা জায়গা থেকে একটা জায়গায় কল হলো কোথায় ফিরে যেতে হবে, যেহেতু সিঙ্গেল থ্রেড প্রোগ্রাম, ও কোথায় ফিরতে হবে সেই জায়গাটা নোটিফাইড থাকে ওখানে। আর কল ব্যাক ফাংশন থাকলে সেটা ওর উপর বসিয়ে দেওয়া হয়। তো সুতরাং এই ফাংশনটা শেষ হয়ে তারপর কল ব্যাকটা কল হবে, তারপর রিটার্ন হবে কোন জায়গাটা রিটার্ন করতে হবে, এরকম কিছু একটা পড়ছিলাম। না, সেটা অ্যাকচুয়ালি ব্যাপারটা না। এখানে অ্যাকচুয়ালি জিনিসটা অন্যরকম, জিনিসটা এক্সিকিউট হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এই যে কল ব্যাকের যে যেটা আপনার লিঙ্কটা আপনি পাঠিয়েছেন, সেই লিঙ্ক অনুযায়ী এইটা এইটা অনুযায়ী যেটা বলতে চাইছে যে একটা ফাংশনসের মধ্যে আর একটা ফাংশন, তারপরে আর একটা ফাংশন, এইভাবে কল হচ্ছে। ঠিক আছে, বেসিক্যালি কী হচ্ছে, এটা হলো একটা ফাংশন, এই ফাংশনের কিছু এক্সিকিউশন এই ফাংশনের ভেতরে ঢোকানো, তারপরে এই ফাংশনটা কল করা আছে ফাইনালি। ঠিক আছে, তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এই ফাংশনটা যখন আপনাকে কল করা হয়েছে তখন কী হচ্ছে, এই ফাংশনটা যখন এক্সিকিউট করছে তখন কী হচ্ছে, প্রথমে এই ফাংশনটাকে এক্সিকিউট করছে, দেন এই ফাংশনের যে ডেটাটা সেটা এক্সিকিউট করছে। কিন্তু কীভাবে, এই ফাংশনটা অ্যাকচুয়ালি রান করছে, ফাইনালি রান হচ্ছে এই ফাংশনটা, কারণ এই ফাংশনটাই অ্যাকচুয়ালি ডিক্লারেশন নয়, কলিং। কিন্তু এই ফাংশনটা যখন কল হচ্ছে তখন কী হচ্ছে, এই ফাংশনটা এক্সিকিউট হওয়ার আগে এই F1 ফাংশনকে কল করছে, এবং F1 ফাংশনকে কল করে তবে গিয়ে F2 ফাংশন কল হচ্ছে। তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। এইখানে কি হচ্ছে, একটার পরে আর একটা এখানে এক্সিকিউট করছে। ঠিক আছে, কিন্তু এবার এইখানে কি হচ্ছে, স্ট্যাক ওভারফ্লো বলছে কেন, কারণ বেসিক্যালি দুজনকে অল্টারনেটিভলি কল করছে, মানে এ একে কল একে কল করছে, একে কল করছে। যদি এরকম টাইপের হয়, তখন যদি কোনো একটা ফাংশনকে যদি কল করে, তখন কী হবে, কনফিউজড হয়ে যাবে। ওখানে একটা কী হবে, ইন্টারনাল লুপ তৈরি হবে, এবং লুপ তৈরি হওয়ার ক্ষেত্রে এ কী হবে, মেমোরি আউট হয়ে যাবে, মানে প্রচুর এক্সিকিউশন হবে এবং একটা টাইমে গিয়ে হ্যাং করে যাবে। তো সেটা হচ্ছে স্ট্যাক ওভারফ্লো। এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। এবার এইখানে যে ফাংশনের পরিস্থিতিটা বলছে, এটা বলছে যে কোনো হয়তো একটা কাজ যেটাকে আমরা মাল্টিপল টাইমস আমাদের এক্সিকিউশনসের দরকার পড়লেও পড়তে পারে কিছু কিছু জায়গায়, তখন গিয়ে আমরা এই স্ট্যাক ওভারফ্লো ব্যাপারটা, মানে সরি স্ট্যাক ওভারফ্লো না, কল স্ট্যাকটা ইউজ করা যেতে পারে। কিন্তু এটা কিন্তু কলব্যাক নয়, আচ্ছা, এটা কিন্তু কলব্যাকের ব্যাপার নয়। এই কল স্ট্যাক আর কলব্যাক কিন্তু এক নয়, এই এই এক্সাম্পল অনুযায়ী। আচ্ছা, ঠিক আছে, এইখানে কল স্ট্যাক যেটা হচ্ছে, এই কল স্ট্যাকটা কিন্তু কী হচ্ছে, এখানে একটা ফার্স্ট ফাংশন যেখানে ফার্স্ট, তারপরে সেকেন্ড ফাংশন সেকেন্ড, তারপরে এখানে থার্ড ফাংশন, এইভাবে হয়ে গেল। এবার কী হচ্ছে, ফার্স্ট ফাংশনকে যখন এক্সিকিউট করা হচ্ছে তখন কী করছে,
ফার্স্ট ফাংশন যখন কল হচ্ছে তখন কী হচ্ছে, ফার্স্ট এক্সিকিউট হওয়ার আগে সেকেন্ড এক্সিকিউট হবে, এবার সেকেন্ড এক্সিকিউট হওয়ার আগে থার্ড এক্সিকিউট হবে। তার মানে এটা যখন আমাদের ফাইনালি আউটপুট যখন দেবে ব্রাউজারে, তখন থার্ড, সেকেন্ড অ্যান্ড ফোর্থ হিসেবে আমরা এটা দেখতে পাবো। ঠিক আছে, দেখুন এখানে থার্ড, সেকেন্ড, ফার্স্ট। অ্যাকচুয়ালি ডাকা হয়েছিল আমাদের ফার্স্টকে ডাকা হয়েছিল, কিন্তু ফার্স্টের মধ্যে কাকে ডেকেছে, প্রথমে সেকেন্ডকে, এবং সেকেন্ডের মধ্যে ডাকা হয়েছে থার্ডকে আগে। তো সেই কারণে থার্ড, সেকেন্ড, ফার্স্ট এইভাবে আসছে। আচ্ছা। কিন্তু এটা কিন্তু কল ব্যাক নয়, হ্যাঁ, এই যে পার্টটা এটা কিন্তু কল ব্যাক নয়, এটা হচ্ছে বেসিক্যালি একটা ফাংশনের মধ্যে আর একটা ফাংশনসকে কল করার একটা এবিলিটি রয়েছে, যেটাই হচ্ছে যেটাকেই বলছে কল স্ট্যাক মেনলি। আচ্ছা। ঠিক আছে, মানে এই ফাংশনের মধ্যে এই ফাংশন, এই ফাংশনের মধ্যে এই ফাংশন যেতে পারে, দরকারে অনেক সময় যায়। এটা অনেক সময় আমরা এরকমভাবেও করে থাকি অনেক ক্ষেত্রে। এইটা অ্যাকচুয়ালি এক্সাম্পল অনুযায়ী বলছে, বাট অনেক সময় কী হয়, আমাদের এরকম কোথাও কোনো ডেটা ভ্যালু এখানে বসানো আছে, এবার সেখানে আমরা একটা কোনো ফাংশন ক্রিয়েট করছি, ফেয়ার ফেয়ার স্পেলিং কি জানো, FARE, FI, ফেয়ার, FAIR। ফেয়ার মানে তো কোন ফেয়ার চাই আপনার? আমার ফেয়ার বলতে ভাড়া। ও, FARE। এবার এখানে কী হচ্ছে, এখানে একটা ফেয়ার রয়েছে, সেই ফেয়ারটাকে আমরা ইউজ করছি। তো এখানে এই ফেয়ারটাকে আমরা চেক করছি, CIG চেক ফেয়ার, মোটামুটি এরকম একটা অপশানস থাকলো। ঠিক আছে, এটা একটা ফাংশন হয়ে থাকলো যেখানে আমরা ফেয়ারকে বসানো হলো। বাট এবার এই যে এক্সপেন্সিভ কি এটা, এই যে ব্যাপারটা, এইটাকে আমরা রিটার্নে নিচ্ছি, এটাকে আমরা রিটার্নে নিচ্ছি। এটাকে আমরা রিটার্নে নিচ্ছি। এবার হচ্ছে কি, এই যে ফেয়ারের যে ভ্যালুটা, এই ফেয়ারের ভ্যালু মেবি আমরা এইখানে এটা ধরে রেখেছিলাম, বাট আমরা চাইছি যে এখানে আরেকটা ফাংশনস যার নাম দিচ্ছি ট্রাভেল। এবার ট্রাভেল কস্টের মধ্যে আমরা এবার ফেয়ারকে কল করলাম। তো এই যে ট্রাভেল কস্টের মধ্যে যে ফেয়ারকে কল করলাম, তো এইটা কি হলো, এইটা অ্যাকচুয়াল একটা ফাংশন। ঠিক আছে, যে ফাংশনসের মধ্যে আর একটা ফাংশনস আমাদের কল হয়ে যাচ্ছে। এবার ব্যাপার হচ্ছে, এখানে আমরা ট্রাভেল কস্ট সেট করলাম, এবং এই ট্রাভেল কস্ট অনুযায়ী এখানে আমরা তার ভ্যালু আউটপুট পাচ্ছি। খুব মানে প্রবলেমেটিক না না, প্রবলেমেটিক না, ওই কনসেপ্টটার জন্য একটু গুলি গেছিল। আমি পরে লিঙ্কটা পেলে আপনাকে আমি একবার শেয়ার করে দেবো। না, এইটাই তো অ্যাকচুয়ালি কল স্ট্যাক বলছে।
না, ওরা কল স্ট্যাকটা কল ব্যাকের সাথেও একটা লিঙ্ক করে দেখিয়েছিল একটা জায়গায়, যে কিউতে নাকি রেখে দেওয়া হয়। পরে আমি ওটা পেতে দিয়ে দেবো, ঠিক আছে, ইম্পর্টেন্ট কিছু না। আমি একটা পেজটা আবল তাবল পড়ছিলাম। এইখানে বেসিক্যালি ওই এক্সাম্পলস অনুযায়ী যেটা আপনি দেখালেন, সেই এক্সাম্পলস অনুযায়ী বেসিক্যালি একটা ফাংশনসের মধ্যে আরেকটা ফাংশনসকে কল করাই হচ্ছে কল স্ট্যাক দেখাচ্ছে। এবার তার মধ্যে ওয়েটিংয়ের যে ব্যাপারটা বলছেন, ওয়েটিংয়ের ব্যাপারটাও কল স্ট্যাকের মধ্যে পড়তে পারে, কিন্তু সেটা তখনই হচ্ছে যখন কিনা আমরা কল ব্যাক ইউজ করছি। ঠিক আছে, কল ব্যাকটাও অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি আরেকটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন, এবং সেই ফাংশনটা বেসিক্যালি কী হচ্ছে ওখানে ইউটিলাইজ হচ্ছে ফাংশনটা অ্যাজ এ প্যারামিটার। হ্যাঁ, তাই বলে এইখানের যে এক্সাম্পলসটা রয়েছে, এই যে আপনার যে এইখানের যে এক্সাম্পলটা রয়েছে, এই এক্সাম্পল অনুযায়ী কিন্তু আমাদের এটা কল ব্যাক নয়, এবং যেহেতু এটা কল ব্যাক নয় সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের ওই অ্যাসিঙ্ক্রোনাস ডেটা তুলে আনার কাজ কিন্তু এই ফাংশনস করে উঠতে পারবে না। একটা মাল্টিপল লিঙ্ক এরকম র্যান্ডামলি দেখতে দেখতে পেয়েছিলাম আর কি, ভিডিও টাইপের। তা বেসিক্যালি এইটা ওইভাবে করে উঠতে পারবে না এই কল স্ট্যাকের এই কনসেপ্ট অনুযায়ী। আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কাইন্ড অফ প্র্যাকটিক্যাল এক্সাম্পলস বলা যেতে পারে। আরেকটা লিঙ্ক পাঠানো, এটা কিছু লিখেছে, আমি জানি না এটা কি লিখেছে। এটার কোনো আছে কি, মানে আমি যদি ওটা পাই পরে পাঠিয়ে দেবো, এখন ওটা নিয়ে আমি অতটা, ঠিক আছে, ইম্পর্টেন্ট নয়। আমি এটা পেয়েছিলাম, ওই জন্য বোঝার চেষ্টা করবার জন্য আরেকটা লিঙ্ক পাঠিয়েছি আপনাকে। এখানে একটু কিউ না কি এটা বলেছে, একটু দেখুন একবার। এই কল ব্যাক কিউ যেটা চলে গেল, এটা তো সেট টাইম আউট দিয়ে করছে। হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস ওখানে ওরা লিখেছে। দেখছি অ্যাকচুয়ালি এটা তো মাইক্রোটাস্ক কিউ। মাইক্রোটাস্ক কিউটা দেখিনি। এটা ইভেন্ট লুপের প্রসেসে দেখাচ্ছে এই ডেটাটাকে। এবার ইভেন্ট লুপের বলতে বেসিক্যালি কী হচ্ছে, এখানে একটা ফাংশনকে রেখেছে অ্যাজ এ ইভেন্ট লুপ অনুযায়ী, যে স্টার্টিংয়ের আগে আর স্টার্টিংয়ের পরে। না, ওটা ইভেন্ট না, এটা যেটা দেখছেন এটা কল ব্যাক। উপরে 2 নম্বর টপিক দেখছেন এটা, এটা তো কল ব্যাক কিউ। হ্যাঁ। আর উপরে যে কল স্ট্যাক সেটা তো এখানে তো পরপর কল করার যে ব্যাপারটা বলছে, এটা তো পরপর কল করার ব্যাপার বলছে। এখানে তো অ্যাকচুয়ালি তো আলাদা করে মানে বলছে অ্যাডেড টু দ্য স্ট্যাক এক্সিকিউটেড দেন রিমুভড। একটা করে স্ট্যাকে অ্যাড করা হয়, সেটাকে কল করে এক্সিকিউট হয়, তারপর রিমুভ করে দেওয়া হয়। কল স্ট্যাক বলতে ওটাই বলছে। কল ব্যাক কিউতে বলছে হোল্ডস টাস্ক লাইক কল ব্যাকস ইন দ্য টাইম আউট that need to be executed after the call stack is empty. These tasks are asynchronous and wait their turn to be processed. Callback queue তে লিখেছে। How it works ওর তলায় ওটা লিখেছে। ওটা থেকেই আমি পড়ছিলাম যে কিভাবে একটা ডায়াগ্রাম দিয়ে একটা ভিডিও দেখেছিলাম, যে দেখাচ্ছে যে একটা অ্যাড হলো, একটা চলে গেল। এটা না, এটা উপরে, এটা উপরে বাস। How it works: when an asynchronous operation, example set timer complete, its callback is sent to the callback queue. The event loop ensures these tasks are executed only when the call stack is empty. ওই তো যেটা আমি দেখাচ্ছিলাম, আমি আগের দিন এইখানে যখন আমি এই এক্সাম্পলসে যখন দেখিয়েছিলাম যে এই যে স্টেটটা আছে,
এই স্টেট অনুযায়ী বেসিক্যালি কী হচ্ছে 1 2 3 4 4 স্টেটে আমরা ডেটা রেসপন্স পাই, এবং তারপরের যে স্টেজ থাকে সেখানে আমাদের ডেটা এমটি হয়ে যায়। হ্যাঁ, ওটাকে স্ট্যাক দিয়ে বুঝিয়েছি আর কি। আর এইখানে যে এক্সাম্পলস দিচ্ছে, এই এক্সাম্পলসগুলো যদি পড়েন, এইখানে যে এক্সাম্পলসগুলো দিচ্ছে, এবার এই এক্সাম্পলসগুলো নিয়ে যদি পড়েন, হ্যাঁ পড়তে পারেন, পড়তে কোনো তো অসুবিধা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এতে কনফিউশন বাড়বে, মানে আলটিমেটলি সেখান থেকে কনফিউশন বেশি হবে। কারণ জাভাস্ক্রিপ্ট নিয়ে কনফিউজ করার মতন প্রচুর স্কোপ রয়েছে। আরো দুটো র্যান্ডম টপিক চোখে পড়েছিল এমনি, এটা এমনি লিঙ্কডিনে দেখেছিলাম, মানে বুঝিনি, পড়িও নি। একটা হচ্ছে ডিবাউন্সিং আর একটা হচ্ছে থ্রটলিং। এই সমস্ত জিনিসগুলো একটু রিসার্চ করা কমন। কেন বলছি, দেখুন জাভাস্ক্রিপ্টের কনসেপ্টের কোনো অভাব নেই, ঠিক আছে, এগুলো হচ্ছে সব কনসেপচুয়াল ব্যাপার। এবার এই যে ডিবাউন্সিং, থ্রটলিং, এই যে ব্যাপারগুলো, এইগুলো আগে বেসিক কনসেপ্টসগুলো ক্লিয়ার না হলে পরে ডিবাউন্সিং, থ্রটলিং এগুলো হচ্ছে সমস্ত কনসেপ্ট। কারণ জাভাস্ক্রিপ্টের প্রত্যেক দিন নতুন নতুন কিছু আর্কিটেকচার কনসেপ্ট এনহান্সমেন্ট হচ্ছে। তো তো সেই কারণে মেন ব্যাপারটা হচ্ছে এইখানে আলটিমেট আমরা যে কোড বেসটা আছে সেই কোড বেসটাকে যদি ভালো করে বুঝি, এই প্রত্যেক দিন এক একজনের মাথায় এক রকম কনসেপ্ট আছে, এবং ইন্টারনালি জাভাস্ক্রিপ্টের আন্ডারেও কিছু আপগ্রেডেশনস চলছে প্রত্যেক বছরই কিছু না কিছু করে, তো তাতে কিছু কিছু নতুন কনসেপ্টস আসতে পারে। এবার মেন হচ্ছে কি কোর কনসেপ্ট এবং যেগুলো প্রাইমারি জিনিস, সেটার জন্য আমি বলবো যে W3 স্কুলস থেকে আপাতত দেখুন, কারণ ওখানে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো সেই কনসেপ্টটুকু যদি ক্লিয়ার হয়, তাহলে আলটিমেটলি আপনার পরবর্তী যে স্টেপসগুলো যেগুলো আপনি পড়তে চাইছেন বা দেখছেন সেগুলো বুঝতে অসুবিধা হবে না। কারণ ডিবাউন্সিং, থ্রোটলিং এইগুলো কমপ্লিটলি ইউজ হয় তখনই যখন কিনা আমাদের অ্যাসিঙ্ক্রোনাস প্রসেস যখন আমাদের দরকার পড়ে, যখন আমরা সার্ভার সাইড লেভেলে যখন আমরা কাজ করব, সার্ভার সাইড এক্সিকিউশনে যখন আমরা কাজ করব, নর্মাল আমাদের দরকার পড়ে না, ঠিক আছে। কল স্ট্যাকের ব্যাপারটা ঠিক আছে, তবুও আমি মেনে নিলাম, কারণ কল স্ট্যাকের এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা হয়তো মেবি মানে এটা একটা নর্মালি থট, কারণ যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশনকে কল করা হয়ে থাকে ইন জেনারেল, এটা তো করেনি তো। তো এইটাকে নাম দিয়েছে কল স্ট্যাক। তো এবার এটাকে নাম দিয়েছে, এবার কী করা যাবে, এটা এই জিনিসটা আপনি আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও করেছেন, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশনকে কল করা হয়ে যায়, এটা তো নর্মাল ফ্যাক্টর। এবার আলটিমেটলি এই সমস্ত জিনিস হচ্ছে পাগলা করা জিনিস। আজকে যে ব্যাপারটা আমরা পড়বো সেটা হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশন। কনস্ট্রাক্টর ফাংশনস বেসিক্যালি, কনস্ট্রাক্টর ফাংশন কী এবং কেন কখন ইউজ হয় সেই ব্যাপারটা আমরা পড়ব। তো কনস্ট্রাক্টর ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যার ভেতরে আমরা প্রপার্টিজ এবং মেথডকে আমরা ডিক্লেয়ার করে থাকি, ঠিক আছে। তো এই ফাংশনের অবজেক্টও ক্রিয়েট হয়ে থাকে। তো ব্যাপারটা হচ্ছে এরকম অনেকটা, এই ফাংশনটা
এই ফাংশনটা হচ্ছে কি দেখুন, এখানে ফাংশন পার্সন, যেখানে হচ্ছে কি আমাদের নেম এবং এজ বলে দুটো প্যারামিটার এখানে পাস করানো হয়েছে, এবং যে নেম এজ প্যারামিটার দুটো পাস করানো হয়েছে তার মধ্যে আমরা এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, এবং সেই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে দিস ডট নেম, দিস ডট এজ, এবং একটা ফাংশন কল করা হয়েছে দিস ডট ডিসপ্লে ইনফো বলে, এবং যার পরে গিয়ে আমরা সেই ডেটাটার আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি নেম এবং এজ দিয়ে এইভাবে ডেটাটাকে ইন্টারপোলেট করে দেখানো হয়েছে। ওকে, তো এবার ব্যাপারটা হচ্ছে কি, যখনই আমরা কোনো ফাংশনসের মধ্যে, কোনো একটা ফাংশনের মধ্যে যখনই আমরা দিস কিওয়ার্ডটা যখন ইউজ করি, তো দিস কিওয়ার্ড ইউজ করার মানেই হচ্ছে ওই পার্টিকুলার যে ফাংশনটা আছে ওই ফাংশনটা অ্যাকচুয়ালি মানে কনভার্ট হয়ে যায় একটা ক্লাসে। মানে এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, এই টাইপের যে ফাংশনটা এটা অ্যাকচুয়ালি ছিল ES5-এ, ES5-এর এইটা ছিল, কারণ ES5-এ অ্যাকচুয়ালি আমরা ডাইরেক্টলি ক্লাস কল করতে পারতাম না, যেহেতু আমাদের ক্লাস কল করা যেত না, তো ক্লাস সিনট্যাক্স মানে ক্লাস সিনট্যাক্স ইউজ করা যেত না, ক্লাস সিনট্যাক্স ছিল না। তো ক্লাস সিনট্যাক্স না থাকার জন্য তখন আমাদের যদি অবজেক্ট ক্রিয়েট করা দরকার পড়তো, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যদি দরকার পড়তো, তখন আমাদের এইভাবে আমরা প্রথমে ক্লাস বডি ক্রিয়েট করতাম, এবং ক্লাস বডি ক্রিয়েট করার পর তারপরে আমরা যখন এটার ইনস্ট্যান্স ক্রিয়েট করতাম তখন কী হচ্ছে person1 বলে এখানে আমরা একটা পার্সনস অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পারতাম। এবং এই যে পার্সন অবজেক্ট যেটা ক্রিয়েট হচ্ছে, এবং পার্সন অবজেক্ট ক্রিয়েট হওয়ার পর আমাদের প্রত্যেকটা পার্সনসের এখানে পার্সনসের মধ্যে এই পার্সন ডট করলে পরে এখানে কী হচ্ছে পার্সন ডট নেম এবং পার্সন ডট এজ এবং পার্সন ডট ডিসপ্লে ইনফো, এই তিনটে জিনিসকেই আমরা কিন্তু কনস্ট্যান্টলি আমরা দেখতে পাচ্ছি অ্যাজ এ প্রপার্টি, এবং অবশ্যই আমরা যখন এটাকে এইভাবে কল করব তখনই কিন্তু আমরা এই পার্সনসের ইনফরমেশানসগুলো আমরা ডাইরেক্টলি দেখতে পাচ্ছি ব্রাউজারের মধ্যে। মানে এটা ব্রাউজারের না, আমরা চাইলে Node.js এনভায়রনমেন্টেও চালাতে পারি, যেহেতু কনসোল লগে আউটপুট দেখানো আছে। app.js করলে আমাদের এখানে এই দুটো যে অবজেক্ট ক্রিয়েট হয়েছে ক্লাস এবং তার দুটো অবজেক্ট যে ক্রিয়েট হয়েছে সেই অবজেক্টের আউটপুটসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের ES5 টাইপের যে ক্লাস, তাতে আমরা জেনারেলি এটা ইউজ করে থাকি। নট অনলি তাই, আমরা রিয়াক্টের ক্ষেত্রেও অনেক সময় আমাদের এই রকম কনস্ট্রাক্টর টাইপ ফাংশনস আমরা ক্রিয়েট করে অনেক প্রোগ্রাম আমরা জেনারেলি করে থাকি, কারণ বেসিক্যালি React.js-এর যত আমরা আজকের এটা কম্পোনেন্টস ক্রিয়েট করি সমস্ত কম্পোনেন্টসই হচ্ছে কনস্ট্রাক্টর টাইপ ফাংশনস থাকে। তো কনস্ট্রাক্টর টাইপ ফাংশনস হওয়ার জন্য ওইখানের বেসিক্যালি কনসেপ্টটা অনেকটা এই রকম টাইপেরই চলে। একটা ক্লাস লিখলে ক্লাসের তো প্রপার্টি গুলোকে তো ডাইরেক্ট যদি অ্যাক্সেস এমনিই করা যায়, তাহলে আর ডিসপ্লে ইনফো মেথডটা দিয়ে কি লাভ হলো? মানে আমি তো এজ আর নেমটা তো এমনি পেয়ে যাচ্ছি বাইরে। এখানে ডিসপ্লে ইনফো বেসিক্যালি নেম মেথডের নেম বা এজের জন্য অ্যাকচুয়ালি কিন্তু ইউজ করা হয়নি। এইখানে বেসিক্যালি কী হচ্ছে ডিসপ্লে ইনফো যেটা রয়েছে এইখানে বেসিক্যালি স্ট্রিং দিয়ে এই যে টোটাল যে জিনিসটা ডেভেলপ করে দেওয়া যায় সেটাই অ্যাকচুয়ালি ডিসপ্লে ইনফোর কাজ। মানে বেসিক্যালি ক্লাসের কনসেপ্ট কি, ক্লাসে আমি প্রাইভেট ভেরিয়েবল থাকবে আর পাবলিক মেথড থাকবে, যদি আমি না সেটা অ্যাকচুয়ালি সবসময়ের তো জন্য নয়। মেন ব্যাপার হচ্ছে মেথডের কাজ হচ্ছে কোনো একটা পার্টিকুলার জিনিসকে ওখানে প্রপারলি তৈরি করে দেওয়া হচ্ছে। মানে বেসিক্যালি কি হচ্ছে এনক্যাপসুলেশনে কি বলছে যে প্রথম কনসেপ্টই তো তাই বলছে, ইট হাইডস দ্য ইমপ্লিমেন্টেশন ডিটেইলস। আই মিন জাভাস্ক্রিপ্টে এনক্যাপসুলেশন কাজ করে না, জাভাস্ক্রিপ্টের মধ্যে এনক্যাপসুলেশন কাজ করে না। আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে এখনও ঢুকিনি, বাট জাভাস্ক্রিপ্টের মধ্যে এনক্যাপসুলেশন কাজ করে না। জাভাস্ক্রিপ্ট পাইথনে এনক্যাপসুলেশন কাজ করে না, পিএইচপিতে কাজ করে, কিন্তু পিএইচপি আর পাইথন আর জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে এনক্যাপসুলেশন চলে না। এখানে প্রাইভেট পাবলিক প্রোটেক্টেড বলে কোনো অপশানস নেই। তো সেই হিসাবে এইটাকে আমরা প্রাইভেট পাবলিক প্রোটেক্টেড করতে পারি না,
তবে হ্যাঁ টাইপস্ক্রিপ্ট যদি করি তখন আমরা এটা অবশ্য হয়, সেখানে সিনট্যাক্সগুলোও আছে এবং সেখানে প্রাইভেট প্রোটেক্টেড পাবলিক হয়ে যায়। কিন্তু এবার ব্যাপার হচ্ছে কি, যখনই ওটা জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয় তখন আর ওটা ওই প্রাইভেট পাবলিক প্রোটেক্টেড এই ব্যাপারটা কনসেপ্টটা চলে না। আচ্ছা, মানে জাভাস্ক্রিপ্টে কনভার্ট হওয়ার পরে আর ওই কনসেপ্টটা চলে না, কিন্তু জাভাস্ক্রিপ্টের আগে টাইপস্ক্রিপ্টে যখন ওটাকে লেখা হয় তখন প্রাইভেট প্রোটেক্টেড পাবলিক তখন কনসেপ্টটা চলতে পারে। এটা ES5 ES6 দুটোতেই? অবশ্যই এই মানে এখন মডার্ন জাভাস্ক্রিপ্ট যেটা আছে, মডার্ন জাভাস্ক্রিপ্ট আর পুরোনো জাভাস্ক্রিপ্ট কোনোটাতেই এনক্যাপসুলেশন সাপোর্ট করে না। যে কারণে এখানে কী হচ্ছে, প্রপার্টিজ অ্যাক্সেসেবল থাকে সবসময়, যত প্রপার্টিজ থাকে। কিন্তু এবার ব্যাপার হচ্ছে কি, এইখানে মেনলি এই যে ডিসপ্লে মেথড যেটা আছে, ডিসপ্লে মেথড যেটা রয়েছে সেটাকে আমরা চাইলে আমরা বাইরে অ্যাক্সেসেবল দিচ্ছি। তবে হ্যাঁ এইখানে যেমন বলছি এনক্যাপসুলেশন নেই, কিন্তু এনক্যাপসুলেশনের সিনট্যাক্স না থাকলেও এখানে একটা অল্টারনেট ওয়ে রয়েছে যেটা দিয়ে আমরা এটাকে প্রাইভেট করতে পারি। একটা অল্টারনেট ওয়ে আছে, একটা অল্টারনেট ওয়ে আছে, সেটা দিয়ে আমরা প্রাইভেট করতে পারি। তার জন্য আমাদের কী করতে হবে, এটাকে যদি আমরা এরকম করি, এখানে আমরা একটু অন্যভাবে করলাম, যেটা দিয়ে প্রাইভেট অ্যাকচুয়ালি করানো হয় টাইপস্ক্রিপ্টে। তো এইখানে বেসিক্যালি এইভাবে যদি আমরা করে থাকি তাহলে এটা এই পার্টিকুলার প্রপার্টি বাইরে অ্যাক্সেস পাওয়া যাবে না। মানে এইবার এই ক্ষেত্রে আপনি যদি person1 ডট করেন দেখবেন শুধু এখানে ডিসপ্লে ইনফো ছাড়া আর অন্য কোনো প্রপার্টির অ্যাক্সেস নেই। দেখাচ্ছে আন্ডারস্কোর এজ কোথায়? এই এই যে যেটা দেখাচ্ছে এটা আপনি অ্যাক্সেস করুন না, অ্যাক্সেস করি এখানে এটা সেট করলাম, ঠিক আছে? তার মানে এখান থেকে এই যে আপডেট হওয়ার কথা, তাই তো? কারণ এখানে 30 আছে আর এখানে 31 সেট করলাম, তাহলে এখানে আপডেট হওয়া উচিত। হচ্ছে কি না? তার মানে কি প্রাইভেট। কারণ বেসিক্যালি এটা যদি কোডিং না হতো, প্রোটেক্টেড না হতো, তাহলে অবশ্যই এটা আপডেট করে দিত। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এইখানে যখনই আমরা প্রাইভেট করি মানে এটা স্কোপ কনসেপ্টে এটা প্রাইভেট হচ্ছে। ফাংশন স্কোপের মধ্যে যদি কিনা আমরা ভার ডিক্লেয়ার করে যদি আমরা কোনো ফাংশন কোনো প্রপার্টি ডিক্লেয়ার করি, তো সেই প্রপার্টিগুলো অ্যাকচুয়ালি ওই ফাংশনসের মধ্যেই অ্যাক্সেসেবল থাকে। তো ওই ফাংশনসের বাইরে ওই ডেটাগুলোর অ্যাক্সেস পাওয়া যায় না। দিস হচ্ছে অ্যাকচুয়ালি এইটাকে যদি অ্যাজ এ অবজেক্ট ক্রিয়েট করা হয় তখন এর সঙ্গে আমরা এই যে প্রপার্টিসগুলো থাকে সেই প্রপার্টিস অ্যাক্সেসগুলো পেয়ে থাকি। সেটা ফাংশনও হতে পারে, সেটা নর্মাল ডেটা টাইপস আলাদা হতে পারে। আচ্ছা, ঠিক আছে? তো এই হচ্ছে দুটো টাইপ রয়েছে। এটাকে কাইন্ড অফ প্রাইভেট ভ্যারিয়েবল বা লোকাল ভ্যারিয়েবল বলা যায়। ঠিক আছে, প্রাইভেট বা লোকাল ভ্যারিয়েবল বলা যায়। বাট এইটাই যখন হয়, এই দিস দিয়ে যখন আমরা ক্রিয়েট করি তখন এটা অ্যাকচুয়ালি দাঁড়ায় গিয়ে এটা পাবলিক ঠিক বলা যায় না, এটাকে কাইন্ড অফ স্পেশাল টাইপ অফ ভ্যারিয়েবল যেটাকে আমরা পাবলিকলি অ্যাক্সেস করতে পারি। যে এখানে যদি আমি দিস ডট এইচ দিয়ে এরভাবে যদি করি তাহলে কি হচ্ছে, এইটার অ্যাক্সেসিবিলিটি বাইরে থাকে, যেটা পাবলিক ভ্যারিয়েবল বলা যেতে পারে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা যদি এইভাবে কল করি তাহলে এখানে আমাদের বাইরে থেকে ডেটা অ্যাক্সেস হচ্ছে এবং তার মধ্যে ভ্যালু আপডেট হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এইভাবে বেসিক্যালি আমাদের পাবলিক আর প্রাইভেট দুটো হয়ে থাকে। বাট এটাকে পাবলিক প্রাইভেট অন্য লজিকে এটাকে ইউজ করা হচ্ছে। মানে এটা অ্যাকচুয়ালি আমরা যেরকম পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড এই যে ধরনের সিনট্যাক্সগুলো থাকে সেই সিনট্যাক্সের ওয়াইজ আপনি এখানে ডাইরেক্টলি অ্যাক্সেস পাবেন না। ওকে, এবার ব্যাপার হচ্ছে কি, এইখানে যেমন ডিসপ্লে ইনফো বলে একটা অপশানস রয়েছে, এবার আমরা এর এক্সটেনশনস বানাতে পারি। মানে এই যে পার্সন বলে যে
প্রপার্টিটা আছে, এই পার্সন ক্লাসের আমরা এক্সটেনশন বিল্ড করতে পারি। আচ্ছা, এক্সটেনশন পার্সন ক্লাস। এবার এই যে এক্সটেনশন পার্সন ক্লাস যখন আমরা বিল্ড করছি, এই এক্সটেনশন পার্সন ক্লাসের মধ্যে কি হচ্ছে, এখানে দিস ডট নেম বলছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এখানে লিখছে দিস উইল নট ওয়ার্ক অ্যাজ প্রাইভেট নেম, তাও এটা লিখেছে। আমরা যদি কোনো একটা এক্সট্রা ডেটা যদি আমরা সেট করতে চাই বা সেটাকে নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাহলে সেটা আমরা কীভাবে করব। তো এইখানে ধরে নেওয়া যাক এই পার্সনসটাকে আমরা পার্সনসের মধ্যে ইউনিক আইডি ইউআইডি বলে আমরা এখানে একটা ডেটা সেট করতে চাইছি। তো এখানে ইউআইডি দিয়ে দিলাম, ধরা যাক 1 2 3 4, একটা ইউআইডি প্রপার্টি এখানে অ্যাটাচ করলাম, এবং সেই ইউআইডি দিয়ে আমরা একটা ফাংশনস রাখলাম, আচ্ছা ইউআইডি নয়, এটাকে বলা হয় ইআইডি মানে এমপ্লয় আইডি। তো এখানে হচ্ছে ইএম এমপ্লয় ইনফো বলে এখানে আমরা একটা ফাংশন ক্রিয়েট করছি। এবার এই এমপ্লয় ইনফো বলে যে ফাংশনটা ক্রিয়েট করব, এই এমপ্লয় ইনফো ফাংশনসের মধ্যে আমরা এইখানে যেহেতু নেমটা আমাদের প্রাইভেটলি ডিক্লেয়ার্ড রয়েছে, তো সেই হিসেবে আমরা নেমটাকে অ্যাক্সেস পাবো না। তো এবার এই নেম অ্যাক্সেসটা পাওয়ার জন্য আমাদের অবশ্যই এটাকে দিস ডট এইভাবে রাখলে তবে কি আমরা এটাকে পেতে পারি। এটাকে আমি আপাতত এইভাবে কমেন্ট আউট করে রাখি, বাট আমি এখানে চাইছি দিস ডট নেম করে এখানে আমরা নেম ভেরিয়েবলটাকে ডাকছি, এবং এইখানে আমাদের দিস ডট নেম বলে আমরা এটাকে রাখলাম। এবার এই যে ইনফরমেশন যেটা আমরা ইউজ করছি, এইটাকে লগের মধ্যে এমপ্লয় আইডি প্লাস তার সঙ্গে নেম এজ, এই ব্যাপারটাকেও আমরা এখানে অ্যাক্সেস করতে পারছি। তাহলে সেক্ষেত্রে এবার কী দাঁড়াচ্ছে, এই যে ইআইডি যেটা আমরা এখানে পাচ্ছি, এখন আমাদের কাছে পার্সেন্টের সঙ্গে পার্সেন্ট ডেটার সঙ্গে আমাদের এক্সট্রা অ্যাডিশনাল দুটো প্রপার্টি অ্যাটাচ হয়ে গেছে, ইআইডি প্লাস এমপ্লয় ইনফো। এই দুটো অপশানস আমরা আরও এক্সট্রা অ্যাডিশনাল প্রপার্টি হিসেবে আমরা অ্যাক্সেস করতে পারছি। অবশ্যই দুটোর ক্ষেত্রে অলমোস্ট আমরা সেম ডেটা আইডি পেয়ে যেতে পারি যদি কিনা আমাদের দেখা হয় পার্সন এমপ্লয় ইনফোতে, আমরা এখানে এমপ্লয় ইনফোতে দুটোতেই আমরা সেম আইডি আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে আমাদের এইখানে এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা এক্সট্রা অ্যাডিশনাল প্রপার্টি এখানে অ্যাড করেছি, যেটা হচ্ছে এমপ্লয় ইনফো অ্যান্ড এমপ্লয় আইডি। ঠিক আছে, এবং সেই ক্ষেত্রে এমপ্লয় আইডি আমরা চাইলে ইআইডিকে আমরা আলাদা করে চেঞ্জ করে দিতে পারি এখানে, এবং এই ক্ষেত্রেও আমাদের পার্সন টু ডট ইআইডি, এখানে অন্য একটা ইআইডি তৈরি হলো, যেখানে আমাদের দুটো আলাদা আলাদা আইডি তৈরি করে তার আলাদা ডেটা ইনফরমেশানস পেতে পারি। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে কি, এই যে ইআইডির যে ব্যাপারটাকে বা যে কনসেপ্টটা, এটাতে তো আমাদের ইআইডিতে তাহলে পাবলিক হয়েছে, তাহলে তো যে কেউ যখন তখন এটা আপডেট করে দেওয়া যেতে পারে, তাই না?
এবার এখানে প্রথম কথা হচ্ছে একটা জিনিস, এই যে পার্সনস প্রোটোটাইপ যেটা আছে, এই প্রোটোটাইপটা বেসিক্যালি কী করে, আমাদের ইনিশিয়াল যে ফাংশন, মানে কনস্ট্রাক্টর ফাংশন যেটা আমাদের থাকে, তার মধ্যে যদি আমরা এক্সট্রা অ্যাডিশনাল প্রপার্টি যদি অ্যাড করতে চাই, তখন আমরা এইভাবে প্রপার্টি অ্যাড করতে পারি, যেটাকে জেনারেলি এক্সটেনশনস বলা যায়। তো এই এক্সটেনশনস আমরা শুধুমাত্র ফাংশনসে এই টাইপের যে ফাংশন আছে সেই তাতেই শুধুমাত্র করতে পারবো। এটা নর্মালি আমরা ES6-এর যে ফাংশন আছে, মানে ES6-এর যদি ক্লাস যদি আমরা ক্রিয়েট করি, তাহলে তো সেক্ষেত্রে কিন্তু এই এক্সটেনশনটা কাজ করে না, কারণ ওখানে এক্সটেন্ডিং যে ব্যাপারটা, এখানে এটা এক্সটেন্ড ঠিক নয়, এটা বলছে এক্সটেনশন, ঠিক আছে? এক্সটেন্ড ব্যাপারটা আলাদা। এই প্রোটোটাইপ দিয়ে কি করা যায়, মানে শুধু কি প্রপার্টি অ্যাড করা যায়? মেনলি এটাই প্রপার্টি অ্যাড করার জন্যই, প্রপার্টি অ্যাড করার জন্য করা যায়। প্লাস এটা অ্যাকচুয়ালি কী হয়, আমরা যে অবজেক্ট ওরিয়েন্টেড, হ্যাঁ, শুধু একটা মেথড অ্যাড করা যায়। মেথড এবং এখানে বেসিক্যালি কী হচ্ছে, এটা একটা প্রপার্টি আর এটা হচ্ছে মেথড, এই দুটো জিনিসই এখানে অ্যাটাচ হচ্ছে। যদি শুধু মেথড করতে চান করতে পারবেন, মানে হ্যাঁ করা হ্যাঁ যায়। হ্যাঁ, অবশ্যই করা যাবে। তখন কি লিখবেন, মানে আরেকটা যদি শুধু একটা মেথড, জাস্ট এমনি একটা ডেমো মেথড কিছু লিখে দিন console ডট হাই, তাহলে হবে। আচ্ছা, জাস্ট ডেমো ফাংশন, দিস ইজ ডেমো ফাংশন। এবং বেসিক্যালি যখন আমরা ওই ফাংশন ক্রিয়েট করছি, তার সঙ্গে আমাদের ডেমো অ্যাটাচ হয়ে গেল। আর এখানে কি ইনহেরিটেন্স বা এই জাতীয় জিনিস হয়? হয়, কিন্তু এবার ব্যাপারটা আমি ওখানে আস্তে আস্তে যাব। আচ্ছা, এই যে জিনিসটা রয়েছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, এই জিনিসটা হচ্ছে ক্লাসের সূত্রপাত, মানে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি ক্লাসের ইনিশিয়ালাইজেশন শুরু হয়, মানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্ট্রাকের মতন ব্যাপারটা। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, না, ঠিক আছে? এবার সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকেই তো ইমপ্লিমেন্ট করে জাভা বা C# ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে, তাই না? তো এবার বেসিক্যালি জাভা এবং C# বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাকগ্রাউন্ডে যদি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি থেকে থাকে, তার মানে বেসিক্যালি ওখানে কিছু একটা অপশান ছিল, যে অপশানসটাকে আরও বেশি এনহান্স করে মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ওটাকে ইমপ্লিমেন্ট করেছে। তো এই যে ফিচার্সটা, এই ফিচার্সটা হচ্ছে অ্যাকচুয়ালি নেটিভ ফিচার্স জাভাস্ক্রিপ্টের। এই জাভাস্ক্রিপ্টের নেটিভ ফিচার্সকেই আপডেট করে এটাকে অবজেক্ট ওরিয়েন্টেড বানানো হয়েছে। আচ্ছা, আপনি যখন এই যে এইটা বুঝাচ্ছেন তখন বলছেন না বারবার, এই যে এখন যেটা বুঝাচ্ছি এটা ES5, তার মানে ES6 এ কি একটু অন্যরকম হয়ে গেছে আবার এটা? হ্যাঁ, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ES5-এ যে জিনিসটা চলছে, এগুলোকে বলা হয় লিগাসি সাপোর্ট, ঠিক আছে? আচ্ছা, এই লিগাসি সাপোর্টটা বেসিক্যালি কী হচ্ছে, আমাদের কনস্ট্যান্ট চলবে জাভাস্ক্রিপ্টের মধ্যে। কারণ এই কারণে চলছে বা চলবে, কারণ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অনেক পুরনো ব্রাউজার্স রয়েছে যেখানে এই পার্টিকুলার প্রসেসটাই সাপোর্ট করে, ঠিক আছে? অনেক সিস্টেমে রয়েছে, হ্যাঁ, কোনো হয়তো দেখা যেতে পারে যে অনেকে হয়তো উইন্ডোজ XP চালাচ্ছে। এবার উইন্ডোজ XP যদি চালায়, তাহলে তার নিশ্চয়ই তার ব্রাউজারও ওই লেভেলেরই রয়েছে, যেখানে এই এখনকার যে মডার্ন ব্রাউজার সেটা কোড সাপোর্ট করবে না। এবার যদি তার ক্ষেত্রে যদি আমাদের যদি প্রোগ্রামিং যদি চালাতে হয়, এবার বেসিক্যালি কী হচ্ছে, ব্যাকওয়ার্ড কম্প্যাটেবিলিটি রাখার জন্য এই ES5-এর যে ফাংশনাল প্রসেস যেটা আছে সেটাতেই কনভার্ট করতে হবে। এবং এই যে ES5-এর যে সাপোর্টটা, এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, চলছে অলমোস্ট 10 বছর এবং তারও ওপরে, ঠিক আছে? মানে এটা 2003 সালে অ্যাকচুয়ালি ES5 রিলিজ হয়েছিল, এবং তারপর থেকে 2014 অবধি এটা চলেছে, প্রায় 10 বছর বা তার উপরে অবধি এইটা ES5-এর স্ট্যান্ডার্ডাইজেশনটা চলেছে। তো সেই কারণে কী হচ্ছে, ES5 যে স্ট্যান্ডার্ডটা, সেই স্ট্যান্ডার্ডটা অলমোস্ট সমস্ত ব্রাউজার যেটা ইউজ হচ্ছে বা হচ্ছে না, সবার মধ্যে এর সাপোর্ট রয়েছে। এবার এই কারণের জন্য কী হচ্ছে, এই লিগাসি সাপোর্টটা আমাদের এখন কারেন্ট যে জাভাস্ক্রিপ্ট যে আপডেটেশনস হচ্ছে,
এবং জাভাস্ক্রিপ্ট আপডেটেশনস হলেও তার মধ্যে কিন্তু এই ফিচার্সগুলো ইনট্যাক্ট রয়েছে, ঠিক আছে। এই নয় যে এই ফিচার্সগুলো কখনো সরে যাচ্ছে বা চেঞ্জ হচ্ছে, এই ফিচার্সগুলো ইনট্যাক্ট রয়েছে, সঙ্গে আমাদের নতুন ফিচার্সগুলো অ্যাড হচ্ছে, এবং যাতে কী হচ্ছে আমাদের কাজটা অনেক বেশি সিম্পলিফাই হচ্ছে, মানে যেটা আমরা বুঝতে পারি মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে, ঠিক আছে। এবার মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু লিমিটেশনস রয়েছে, কারণ মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কী হচ্ছে এই যে প্রপার্টি বাইন্ডিং, প্রপার্টি অ্যাক্সেসিং বা এক্সটেনশনস, এই ব্যাপারগুলো কী হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ যদি আমরা প্রপার্টি অ্যাক্সেসিং যদি আমরা করতে পারি যখন তখন, তাহলে সেটা একটা ভালনারেবল প্রসেস, মানে হয়তো ওটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। প্লাস তার সঙ্গে কী হচ্ছে এক্সটেনশনসটা তো ক্লাস ওরিয়েন্টেডে কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে, কারণ এই যে এক্সট্রা অ্যাডিশনাল যে ফাংশন, এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি এটা দিয়ে আমরা অ্যাকচুয়াল ফাংশন ডিফাইন করছি। মানে এইখানে যদি আপনি এই পার্সনস, মানে আমি যদি এখানে পার্সন অবজেক্টের ক্ষেত্রে যদি আমি যাই, এখানে যদি আমি এই পার্সন অবজেক্টটাকে দিয়ে ডট যদি ক্রিয়েট করি, দেখুন এইখানে এজ, ঠিক আছে, ডেমো, ডিসপ্লে ইনফো আর এমপ্লয়ি ইনফো, ঠিক আছে। এইখানে দেখুন এই যে বক্স মতন যে সাইনটা দিচ্ছে, এইটা কিন্তু অ্যাকচুয়ালি কী হয়েছে একটা ফাংশন হিসাবেই ট্রিট করছে, কিন্তু এই ডিসপ্লে ইনফোটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা ফাংশন, কিন্তু ডিসপ্লে ইনফো ফাংশন যখন বলছে তখন কী বলছে ডিসপ্লে ইনফোর জায়গায় এটাকে বলছে প্রপার্টি, আর যখন ডেমোতে যাওয়া হচ্ছে তখন এটাকে কী বলছে, হ্যালো, মেথড বলছে। মানে বেসিক্যালি কী হচ্ছে আমরা এক্সটার্নাল ডিসপ্লে ইনফো মেথড, কিন্তু ডিসপ্লে ইনফোটা কী হচ্ছে যেহেতু আমাদের ওই পার্টিকুলার ফাংশনসের মধ্যে যেহেতু কল করা আছে, সেই কারণে এটাকে প্রপার্টি বলছে, মানে যেহেতু ওটা ইন্টারনাল পার্ট, যেটা যেহেতু ওটা ইন্টারনাল পার্ট সেই ক্ষেত্রে ওটাকে প্রপার্টি বলছে। আর এটা অ্যাকচুয়ালি ইন্টারনাল পার্ট নয়, এটা তার এক্সটেন্ডেড প্রপার্টি, বাট এটা ওয়ার্ক অ্যাজ এ মেথড, মানে এটা অ্যাকচুয়ালি একটা কোনো প্রসিডিওর ডেসক্রাইব করছে। কিন্তু আবার এই ক্ষেত্রে এটা কিন্তু একটা প্রপার্টি হচ্ছে যখন আমরা একটা ভ্যারিয়েবল বা ডেটা টাইপ ওখানে যখন অ্যাড করা হয়েছে। কনফিউজিং না? হ্যাঁ, একটু কনফিউজিং। কনফিউজিং হলেও এইটাই হচ্ছে প্রসেস যেটা জাভাস্ক্রিপ্ট মেনে চলে। এবার ব্যাপারটা হচ্ছে কি এই এই জিনিসটাই যখন আমরা অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে যখন আমরা কনভার্ট করি, অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে বেসিক্যালি কী হয়, যেটা আমাদের একটা প্রপার স্ট্রাকচার প্রোভাইড করে থাকে। তো এই জিনিসটাকে স্ট্রাকচারাইজ যদি করতে হয় তাহলে সেটা কীভাবে হয়? এবার এটাকে যদি আমরা একটা ক্লাস ক্রিয়েট করি, মানে কনস্ট্রাক্টর টাইপ ক্লাস, তাহলে সেক্ষেত্রে আমাদের কীরকমভাবে এই ক্লাসটা ডিফাইন হয়? এখানে ক্লাস ডিফাইন করার জন্য জেনারেলি আমরা এখানে যে ক্লাসটার আমরা ইউজ করছি সেটা হচ্ছে পার্সন বলে, এখানে আমরা এক্সপ্রেশন টাইপ ফাংশন নিচ্ছি, মানে এখানে অ্যাকচুয়ালি ফাংশনটা আমার এরকমভাবে কল হচ্ছে। এবার এইখানে ফাংশন বলে এখানে আমরা ফাংশন ডিক্লেয়ার করলাম, এবং এই ফাংশনসটার মধ্যে আমরা এখানে একটা প্রোটোটাইপ ক্রিয়েট করছি, এবং এইখানে আমরা এই ডেটাগুলোকে বসালাম। কিছু বোঝা গেল? না, দেখছি এখন। ফাংশন, তার মধ্যে ফাংশন, একটা ফাংশনস
যেটা হচ্ছে বেসিক্যালি আমি এটাকে বলেছিলাম মডুলার ফাংশন, যার ভেতরে আমাদের এইটা কি হচ্ছে, এইটা দিয়ে আমাদের এক্সিকিউট হচ্ছে, এবং এর ভেতরে এই যে ফাংশনটা রয়েছে এই ফাংশনটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা কনস্ট্রাক্টর ফাংশন, যার মধ্যে ইনিশিয়ালি দুটো প্রপার্টি ডিফাইন করা হয়েছে। এবার তার সঙ্গে একটা এক্সটার্নাল প্রপার্টিও এখানে অ্যাড করা হয়েছে, এবং সেই এক্সটার্নাল প্রপার্টির সঙ্গে এমপ্লয়ি ইনফো এই বলে একটা ফাংশন রাখা হয়েছে, প্লাস এখানে ডেমোও রাখতে পারি আর ডিসপ্লে ইনফোটাও রাখা যেতে পারে। তো এই যে সমস্ত যে প্রপার্টিসগুলো ডিক্লেয়ার হচ্ছে এইগুলো হয়ে গেল আমাদের ফাংশনাল প্রপার্টি। ওকে, এবার এখানে দেখা যাক var p1 equal to new person। এই পার্সন করে যখন আমরা এখানে করছি p1 ডট প্রেস করতেই এখানে দেখুন আমাদের পার্সনসের সমস্ত ডেটাগুলো আমরা দেখতে পাচ্ছি এবং একটা প্রপার ফরম্যাটে দেখতে পাচ্ছি। এটাকে আমরা মেথড দেখতে পাচ্ছি, এটাকে আমরা প্রপার্টিস দেখতে পাচ্ছি, এইভাবে আমাদের পুরো ব্যাপারটা দেখতে পাচ্ছি। না সেটা আর কি হচ্ছে, ডেমোটা তো লাল দেখাচ্ছে, সেটা একই রকমই দেখাচ্ছে, ডেমোটা সেই বক্স দেখাচ্ছে আর ওগুলোকে সব অন্যরকম দেখাচ্ছে, প্রপার্টি দেখাচ্ছে। এটাকে আমি বন্ধ করে দিই। এখানে ডিসপ্লে ইনফো যেটা রয়েছে এটাকে সেভ করি। সেভ করার পর এই যে ডিসপ্লে ইনফোটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ করবো? সেভ করেছি শুধু, আমি যে আপডেটটা করেছিলাম সেই আপডেটটা সেভ হয়নি, সে কারণে কী হচ্ছে ভিএস কোড বুঝতে পারিনি যে এটা অ্যাকচুয়ালি প্রপার্টি নয়, এটা এখন মেথড হিসাবেই এটাকে ট্রিট করা হচ্ছে। এখানে প্রত্যেকটা জায়গা দিতে হবে পার্সন ডট প্রোটোটাইপ ডট এরকম ভাবে না, এইটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, এই জিনিসটা যেটা আমি লিখলাম এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা যখন জাভাস্ক্রিপ্টের ES6-এ যখন আমরা ক্লাস ক্রিয়েট করি এবং সেই ES6-এর ক্লাসটা যখন আমাদের ES5-এ কনভার্ট হয় তখন এইভাবে কনভার্টটা হয়। এই যে জিনিসটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কনভার্সন টাইপ, ES5 থেকে ES6 থেকে ES5-এ যখন কনভার্ট হয় ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটিতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি আমাদের এই যে জিনিসটা দাঁড়াচ্ছে এইখানে দেখুন, এইখানে যদি আমরা এইভাবে যদি ডেটা টাইপ যদি সেট করা হয়, এইখানে যে প্রপার্টিসগুলো রয়েছে সেই প্রপার্টিগুলো এখানে রয়েছে, বাট এই যে পার্সন যে ডেটাটা যেটা আমরা পেলাম এই পার্সনের মধ্যে আমরা কিন্তু আর এখানে এই পার্সন ডট প্রোটোটাইপ করা যাবে। যাই হোক, মেন ব্যাপার হচ্ছে প্রোটোটাইপের ফিচার্সটা থাকছে কনস্ট্যান্ট হিসাবে, বাট বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি এটাই যে আমাদের যখনই জাভাস্ক্রিপ্টে যখন কনস্ট্রাক্টর টাইপ মেথড তৈরি হয় তখন কনস্ট্রাক্টর মেথডটাকে কনভার্ট করার সময় কিন্তু আমাদের এইভাবে অ্যাকচুয়ালি কনভার্সন হয় যাতে এক্সিকিউশন লেভেলটা প্রপারলি করতে পারে। এবং এইখানে মেনলি কী হচ্ছে, প্রথমে পার্সন ফাংশনকে কল করছে যার ভেতরে ইন্টারনাল কিছু প্রপার্টি অ্যাটাচ হচ্ছে, যখন এটা অ্যাজ এ কনস্ট্রাক্টর কল হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাজ এ কনস্ট্রাক্টর যেখানে আমরা ডেটা কল করতে পারছি কনস্ট্রাক্টর হিসাবে, এবং কনস্ট্রাক্টর হিসাবে কল করার পর আমরা তার ভেতরে এবার আমরা মানে এখানে দুটো প্রপার্টি যেহেতু পাস হচ্ছে সেক্ষেত্রে এটা হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশন, এবং কনস্ট্রাক্টর ফাংশনসের পরে তারপর আমরা অ্যাডিশনাল প্রপার্টিজ এখানে অ্যাড করতে পারছি। মেথড প্রপার্টি হলে প্রপার্টি, মেথড হলে মেথড, এইভাবে আমরা এটা অ্যাড করছি এবং ফাইনালি সেই পার্সনস যে অবজেক্টটা সেটাকে রিটার্ন করে দেওয়া হচ্ছে, এবং রিটার্ন করে দিয়ে এটাকে কল করে দেওয়া হয়েছে যাতে কিনা অ্যাকচুয়ালি এই ফাংশনসটার এই কনস্ট্রাক্টরটা যাতে এক্সপোজ হতে পারে, এবং সেই কারণেই কী হচ্ছে আমরা এখানে এইভাবে ফাংশনস প্রপার্টিটাকে আমরা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারছি। একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যাপার।
বাজে কি কোনো লাইন বন্ধ করা আছে উপরে মেথডটা? কোন লাইনটার কোনো মেথড বন্ধ করা নেই তো। আচ্ছা, এটা সিনট্যাক্সটা ভীষণ খটোমটো লাগছে। ফাংশন তারা তো ব্যবহার ফাংশন, এটা কি ES6 এর সিনট্যাক্স? না, ES5 এর সিনট্যাক্স। এটা কখন ইউজ হয়, ওটা কখন ইউজ হয়, এবার এগুলো গুলিয়ে যাচ্ছে আমার। ES5 ES5 আগের যেটা দেখালেন ওটাও ক্লাস, আপনি বলছেন এটাও ক্লাস? হ্যাঁ, ওটাও ক্লাস, এটাও ক্লাস। এইখানে যেটা দেখালাম এটাও ক্লাস, আর এইটা যেটা কল করা আছে এটাও ক্লাস। তফাৎটা হচ্ছে এক্সিকিউশনের তফাৎ। বেসিক্যালি কী হচ্ছে, এই যে জিনিসটা এটা দাঁড়াচ্ছে, এর কলিং যেহেতু এটা এর কলিং এইখানে রয়েছে, বাট এর কলিং আমরা এর ওপরেও করতে পারি। এই পার্সন ইনফোটা পাচ্ছে না, বাট এখানে পার্সন ইনফোটাকে যদি বাদ দিই, সরি এমপ্লয়ি ইনফোটাকে যদি বাদ দিই, যদি ডিসপ্লে ইনফোতে যদি আমরা কনসেন্ট্রেট করি, সেটা হয়তো পেয়ে যাবে। ঠিক আছে, এখানে বেসিক্যালি কী হচ্ছে, ডিসপ্লে ইনফো অপশানসটা পেয়ে যাচ্ছে। তো এইখানে ফাংশনের যে পার্সন যে অবজেক্টটা, এটা তো অ্যাকচুয়ালি কী হয়েছে, কল তো পরে হয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, যখন কিনা আমরা কল করছি, কল করার পরেই তবেই তো আমরা অ্যাকচুয়ালি কল করতে পারবো না, কি বলেন? মানে বেসিক্যালি যখন না কিনা আমরা ফাংশনটাকেই, মানে অ্যাকচুয়ালি ক্লাস যেটা আছে সেটা যদি আমার যদি ডিক্লেয়ার না হয়, তাকে কি কল করা সম্ভব? না। কিন্তু এখানে কি হয়েছে, এই ক্ষেত্রে আমরা কল করার আগেই আমরা অ্যাকচুয়ালি ডিক্লেয়ার করার আগেই আমরা কল করে নিয়েছি। আর 40 আপনার এজ হবে। তো এটা আগে কল হয়ে যাচ্ছে, তার মানে বেসিক্যালি আমাদের এই ফাংশনসটার ডিক্লারেশনের আগেই আমরা এর আউটপুটটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এইটাকেই অ্যাকচুয়ালি প্রিভেন্ট করার জন্য এই প্রসেসটা অ্যাপ্লাই হয়, যেখানে আমাদের এইখানে আমরা আগেরটাতে যা করা যাচ্ছে এটাতে তাই করা যাচ্ছে, ডিফারেন্সটা কি হচ্ছে? এই তো দেখাচ্ছি তো, এই যে এই লাইনটা যেটা আছে, এই লাইনটা যদি আমি নিয়ে গিয়ে ওপরে যদি চেক করছি, সেখানে আমাদের কোনো আউটপুট পাচ্ছি না, সরি আউটপুট পাচ্ছি না, কারণ কনস্ট্রাক্টর ইজ নট এ ফাংশন এই ক্ষেত্রে। টেকনিক্যাল ডিফারেন্স কি হলো, মানে এটা টেকনিক্যাল ডিফারেন্স এটাই হচ্ছে যে আমাদের এই পার্সনস নামে যদি কিনা আমাদের ইনিশিয়ালাইজেশন যদি না হয়, মানে পার্সন ডিক্লারেশন যদি আমাদের না হয়, তাহলে তাকে আমরা কল করতে পারবো না, এটাই হচ্ছে ব্যাপার। আর আমাকে দুটো ওয়ে অফ সিনট্যাক্স কেন জানতে হবে, মানে আমি এটা জানার জন্য চেষ্টা করছি যে একটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এইটা জাভাস্ক্রিপ্টের লেখার একটা প্রসেস। এই টাইপের যখন ফাংশনস যখন থাকে, তখন এই টাইপের ফাংশন, মানে ফাংশন কিওয়ার্ড দিয়ে যে ফাংশনসটা থাকে, সেটা কী হয়, যখনই কিনা আমাদের সিস্টেম লোড হয়, সঙ্গে সঙ্গে এই পার্সন টাইপের যে ফাংশনসগুলো থাকে, মানে এই টাইপের যে ফাংশনসগুলো থাকে, সেগুলো অটোমেটিক্যালি সিস্টেমে আগে লোড করে তারপরে
যা কলিং আছে সেটাকে অটো এক্সিকিউট করে। এটাকে বলা হচ্ছে নর্মাল ফাংশন, বা নর্মালি এটাকে ফাংশন হস্টাইল বলে অনেক সময়। এটাকে ফাংশন হস্টাইলিটি রয়েছে, যেখানে আমাদের কোডটা ওভারল্যাপ করছে, মানে আমরা চাইলে আগে থেকেও কল করতে পারি, আবার পরেও কল করতে পারি। কিন্তু এই টাইপের ফাংশনসের মেন কাজ হচ্ছে কি, আগে লোড করে নেবে যখনই আমাদের এনভায়রনমেন্টটা স্টার্ট হচ্ছে, মানে এটার দরকার তখনই পড়বে যখন কিনা আমরা কল করব। তো বেসিক্যালি কী হচ্ছে, এর দরকার পড়ুক চাই না পড়ুক, এই অটোমেটিক্যালি এর পুরো বডিটা একটা ফুটপ্রিন্ট রেডি করে দিচ্ছে। এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে ফুটপ্রিন্ট রেডি করছে না যতক্ষণ না কিনা ডিক্লারেশন হচ্ছে। মানে বেসিক্যালি কী হচ্ছে, এই টাইপের যখন ডিক্লারেশনস হয় এটাকে বলা হয় এক্সপ্রেশন টাইপ ফাংশন। মানে এই যে ফাংশনটা, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সপ্রেশন টাইপ ফাংশন। এক্সপ্রেশন বেস কনস্ট্রাক্টর ফাংশন। এবং এই যে এক্সপ্রেশন টাইপ যে ফাংশন, এতে বেসিক্যালি কী হচ্ছে, যতক্ষণ না কিনা এই ফাংশনটা ডিক্লেয়ার হচ্ছে এখানে, ততক্ষণ কিন্তু আমাদের এই কলিংটা পসিবলই নয়। কাইন্ড অফ কিছুটা ডেটা হেডিং হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। কোনটা কোন সময় ইউজ করবো এরকম কোনো রুল আছে? দেখুন, এটা বেসিক্যালি কী হয়, যখন মাল্টিপল ফাংশনস যখন থাকে, মানে মাল্টিপল টাইপের যখন আমরা আগে এটা ES5 ক্ষেত্রে এই ডিজাইন প্যাটার্নটা বেশ হতো, মানে ফলো করা হতো। এই এক্সপ্রেশন টাইপকে তখনই কল করা হতো যখন কিনা মনে করুন আপনার সেম টাইপের ফাংশনস আপনার মাল্টিপল জায়গায় সেম টাইপের ফাংশন বা সেম টাইপের ক্লাস মাল্টিপল ক্লাসে ইউজ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তখন সেক্ষেত্রে কী হতো, আমরা এই টাইপের যে ভার দিয়ে যে নাম বা এটাকে যে চুজ করানো হচ্ছে বা কল করানো হচ্ছে, এটার কে নেম স্পেস হিসাবে ইউজ করা হতো, যাতে কিনা ইউনিক আইডেন্টিফিকেশান বিল্ড করা যায় তার জন্য। যাতে কি হবে, একই সেম টাইপের ফাংশনস যদিও বা থাকে, নেম স্পেস আলাদা হওয়ার জন্য দুটো ফাংশনসই আলাদাভাবে অ্যাক্সেসেবল হতে পারে উইথ নেম স্পেস। এখানে ফাংশনের বাইরে কোনো রকম ভাবে প্রোটোটাইপ দিয়ে অ্যাড করা যাবে না, ফাংশনের ভেতরেই সবসময় প্রোটোটাইপ দিয়ে অ্যাড করতে হবে জিনিসপত্র? না, তা সেটা অ্যাকচুয়ালি নয়, কারণ আমি এখানে প্রোটোটাইপ বাইরে এখানে অ্যাড করে দেখলাম যে প্রোটোটাইপ এখানে অ্যাক্সেস হচ্ছে, তো সেটা বলতে পারবো না যে প্রোটোটাইপ এখানে অ্যাড করা যাবে না। এর এমনি মেথড লেখা যাবে না, প্রোটোটাইপ দিয়ে লিখতে হবে? হ্যাঁ, প্রোটোটাইপ দিয়ে লিখতে হবে। এমনি মেথড কী করে আপনি লিখবেন? এমনি মেথড লিখতে পারেন, লেখা যায় না তা নয়, কারণ এই জাভাস্ক্রিপ্টের মধ্যে আপনি মনে করুন আপনি একটা অবজেক্ট বানালেন, এখানে বেসিক্যালি কী হয়, জাভাস্ক্রিপ্ট এমনই একটা কনফিউশনের জায়গা তৈরি করে যে আপনি একটা অবজেক্ট বানিয়ে ফেলেছেন অলরেডি, ঠিক আছে, বাট আপনার মনে হচ্ছে এইখানে আপনি একটা অবজেক্ট বানিয়ে নিয়েছেন, ঠিক আছে। এবার আপনি চাইছেন আপনার একটা মেথড দরকার পড়ছে, কীরকম, হ্যালো, জাস্ট আমার বেশি ঝামেলা দরকার নেই, হ্যালো বলে আমি একটা ফাংশন ক্রিয়েট করলাম। এবার এই যে হ্যালো যে ফাংশনটা ক্রিয়েট করছি, এখানে এই যে হ্যালো যেটা আছে, এই যে মেথডটা, এইটা শুধুমাত্র P1-এর জন্যই অ্যাক্সেসেবল। এই যে ফাংশনটা, এইটা শুধুমাত্র P1-এর জন্যই অ্যাক্সেসেবল, হ্যালো ফ্রম অ্যালিস। কিন্তু এইটা যদি আমরা অন্য একটা অবজেক্ট ক্রিয়েট করি, লাভালাভি করছে, এটা যদি আমরা একটা নতুন অবজেক্ট যদি ক্রিয়েট করি, var p2, এবার এইখানে আমরা এই p2 এর মধ্যে আমরা চাইছি হ্যালোকে কল করতে, ঠিক আছে, p2 এর মধ্যে আমরা হ্যালোকে কল করতে চাইছি, তখন সেক্ষেত্রে আমরা p2 এর মধ্যে হ্যালোকে পাবো না। এই যে হ্যালোটা এখানে কল করা হয়েছে, তো এটা কি হয়েছে, এটা ডিফাইন করা হয়েছে, হ্যাঁ এটা ডিফাইন করা হয়েছে এবং সেই ডিফাইনের পরে সেই ফাংশনকে কল করা যাচ্ছে। কিন্তু
P2 এর সঙ্গে কিন্তু এই হ্যালো কানেক্টেড নয়। P1 অবজেক্টের সাথে আছে, P2 কোথায় থাকে? হ্যাঁ, তো এটা P1 এর সঙ্গে অ্যাটাচ হয়েছে, কিন্তু যদি কিনা আমাদের এটা যদি পার্সন ডট প্রোটোটাইপ দিয়ে যদি হতো, তাহলে কি হচ্ছে, এটা P1 এরও থাকতো, আবার P2তেও থাকতো। একটু খটোমটো আছে, আজকে ক্লাসটা আমাকে আবার দেখতে হবে ভালো করে। জাভাস্ক্রিপ্টে এইগুলো হচ্ছে কনফিউশনিং জায়গা, এবং এই ধরনের জিনিসগুলো জেনারেলি হয়ে থাকে। হ্যাঁ, মানে সিরিয়াসলি একটা স্পেসিফিক ক্লাসের ডেফিনেশনই যথেষ্ট হয়ে যাওয়া উচিত। এরকম দুরকম করার কি মানে দরকার কি আছে আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই, বলতে পারবো না। দেখুন, এটা বেসিক্যালি কী হচ্ছে, এই জিনিসগুলো রেখেছে ফ্লেক্সিবিলিটিসের জন্য, ঠিক আছে। মেন ব্যাপার হচ্ছে এগুলো হচ্ছে ফ্লেক্সিবিলিটি। এবার যখন আমরা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন আমরা কাজ করি, যেমন কিনা আপনি C# কাজ করছেন বা জাভাতে কাজ করছেন, তখন বেসিক্যালি কী হয়, যেটা আপনার সি ল্যাঙ্গুয়েজে যেটা লুজ কাপলিং ছিল, যেটা ইনজেকশন কুইকলি করা যেত, সেই জিনিসটা আপনার C# বা জাভা ল্যাঙ্গুয়েজে ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? কারণ ব্যাপারটা হচ্ছে ডেটা সিকিউরিটি লস হতে পারে। কারণ বেসিক্যালি কী হচ্ছে, এখানে অ্যাক্সেসিবিলিটি প্রচুর, যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু অ্যাক্সেস করা যাচ্ছে, যখন খুশি তখন ডেটা অ্যাড করা যাচ্ছে, যখন খুশি তখন ডেটা অ্যাক্সেস করা যাচ্ছে, যখন খুশি ডেটা আপডেট করে দেওয়া যাচ্ছে, যেটা সিকিউরিটি ব্রিচ করবে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। সেটা তো এখানেও করা যাচ্ছে। হ্যাঁ, সেটাই তো করা যাচ্ছে না। আমি তো জাভাস্ক্রিপ্টটাকে তো ওইটাই বলছি, যে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি সি ওয়েব ব্রাউজারের, ঠিক আছে। এবার জাভাস্ক্রিপ্টের ব্রাউজার ল্যাঙ্গুয়েজে হুম এক মিনিট। হুম হুম হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ব্রাউজারের সি, ঠিক আছে। তো সেই কারণের জন্য কী হচ্ছে, এইখানে আপনি যে ধরনের আপডেটেশনস আপনি চাইছেন সবই করতে পারবেন। এখানে কোনো বাধা রোকটোকের ব্যাপার নেই, এখানে অপশানসই অপশানস। কিন্তু এই অপশানসটাই বেসিক্যালি কনফিউশনের মেন সমস্যা, কারণ এইভাবেও কাজ করা যায়, ওভাবেও কাজ করা যায়। এটাই প্রবলেম, মানে এখানে কোনো কংক্রিট সলিউশন নেই, যে কারণেই তো জাভাস্ক্রিপ্ট ইন্টারভিউ সবথেকে বেশি কঠিন। টাইপস্ক্রিপ্টে যদি ইন্টারভিউ হয় কঠিন না, কিন্তু জাভাস্ক্রিপ্টের ইন্টারভিউ কঠিন হবে, কারণ জাভাস্ক্রিপ্টের কোনো সেট অফ রুলস প্রপারলি নেই, আর সেটা বলাও যায় না যে এইটাই ফাইনাল। হ্যাঁ, মানে একটা ক্লাসকে দুরকমভাবে ডিফাইন করে আমার কি লাভ? আমার তো কাজ তো একটাই ক্লাসের, ডেটা মেম্বার ধরে রাখবে, তার জন্য 3-4 রকম ভাবে ডিফাইন করে কি লাভ আমার? হ্যাঁ, এবার কি লাভ কি হবে সে আমরা কি করে বলতে পারি, যারা তো কঠিন হয়ে যাচ্ছে না, এবার ভুলিয়ে যাচ্ছে, যার ফলে এবার তার জন্যই আপডেটেশনস হচ্ছে। ES6 এসেছে, ES6 ক্লাস সিনট্যাক্স এসেছে, ওটাও একটা জাভাস্ক্রিপ্টের একটা পার্ট। ক্লাস সিনট্যাক্সও রয়েছে, ক্লাস সিনট্যাক্স দিয়েও আমরা ক্লাস ক্রিয়েট করতে পারি। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে কি, যখন আমরা ক্লাস সিনট্যাক্স দিয়ে যখন কাজ করব, অ্যাকচুয়ালি ক্লাস সিনট্যাক্স দিয়ে যে জাভাস্ক্রিপ্টের যে ফাংশনসগুলো বা ক্লাস যেটা ক্রিয়েট হচ্ছে, সেটাও কিন্তু ফাইনালি কনভার্ট হয়ে যাচ্ছে এই ফাংশনসে। মানে অ্যাকচুয়ালি যখন ওটা সিস্টেমে এক্সিকিউট করে, তখন কিন্তু এই প্রসেসে গিয়ে এক্সিকিউট করে। আমরা হয়তো মডার্ন টেকনিক অনুযায়ী আমরা ক্লাসটাকে লিখব, কিন্তু সেটা কিন্তু কনভার্ট হয়ে যায় এই ফাংশনসের মধ্যেই। মানে বেসিক্যালি এই যে কনভার্সনটা, সেটা ES5-এই হবে আলটিমেটলি। এবং সেই ফিচার্সের কারণেই কী হচ্ছে, ES5-এ মানে ES5-এর যে ES5-এর থেকে ES6 যখন এসছে, ES6-এর যে আপডেটেশনস এসছে, ES6-এর আপডেটেশনসের ক্লাস ইন্ট্রোডিউস হওয়ার পরেও কিন্তু ওখানে আমরা কোনোভাবেই প্রাইভেট, প্রোটেক্টেড, পাবলিক বলে কোনো অপশানস অ্যাপ্লাই করা যায় না। ইনফ্যাক্ট ES5-এ
সরি ES6-এ আমরা কোনো প্রাইভেট প্রপার্টিও ডিক্লেয়ার করতে পারি না। ES6-এ কোনোভাবে প্রাইভেট প্রপার্টি ডিক্লেয়ার হয় না। আমরা তো ফাংশন এই যে কনস্ট্রাক্টর টাইপের মধ্যে তবুও আমরা প্রাইভেট প্রপার্টি ডিক্লেয়ার করে প্রাইভেট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে প্রাইভেটলি কল করতে পারছি, কিন্তু ES6 ক্লাসের মধ্যে আমরা কোনো প্রাইভেট প্রপার্টি ডিক্লেয়ার করতে পারি না, সম্ভবই নয়। তার কারণ হচ্ছে এটাই যে ওই ফাংশনসটা যখন সিস্টেমে কনভার্ট হয় তখন এই পার্টিকুলার যে স্ট্রাকচারটা আমি দেখালাম এই স্ট্রাকচার অ্যাকচুয়ালি কনভার্ট হয়, এবং এই স্ট্রাকচারে কনভার্ট হওয়ার জন্য এখানে কী হচ্ছে, যদি প্রপার্টি ডিক্লেয়ার করতে হয় প্রপার্টি এইভাবে ডিক্লেয়ার হয়, নয় এইভাবে ডিক্লেয়ার হয়। তো সেই ক্ষেত্রে কোনো প্রাইভেট প্রপার্টি ডিক্লেয়ার হয় না। W3 স্কুলে এই জিনিসটা পাওয়া যাবে যেটা এরকম দুরকম ভাবে অবজেক্ট তৈরি করার যে স্টাইলটা আপনি দেখালেন? না, W3 স্কুলে দুভাবে যে ফাংশন ক্রিয়েট করার যে অপশান থাকিছে সেটা হয়তো পাওয়া যাবে না, কারণ ওখানে এখানে ফাংশন কনস্ট্রাক্টর রয়েছে ঠিকই, এখানে ক্লাসের ব্যাপারটা করছে। নিচের দিকে আছে JS ক্লাসেস। JS ক্লাসেসের মধ্যে ক্লাস সিনট্যাক্স দিয়ে দেখাচ্ছে, এখানে কনস্ট্রাক্টর ফাংশনসটা দেখাচ্ছে না, কিন্তু আছে এখানে কনস্ট্রাক্টর ফাংশনেরও একটা অপশানস আছে কোথাও। এইটা মনে হবে দিস দিয়ে যেটা বলছে। ক্লাস দিয়ে যখন জাভাস্ক্রিপ্ট করাই যায় তাহলে আমরা এগুলো কেন করছি, এর প্রশ্ন আর কি। দেখুন এবার ব্যাপার হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা গেলেও কিছু কিছু জায়গায় ক্লাস সিনট্যাক্সের কারণেই মেন ব্যাপার হচ্ছে কি এই যে রিয়াক্ট ফ্রেমওয়ার্ক যেটা আমরা শিখব ফাইনালি, রিয়াক্ট ফ্রেমওয়ার্কেও কিন্তু ক্লাস সিনট্যাক্স দিয়ে ওরা ক্লাস বা সমস্ত কিছু ডিফাইন করে কাজ শুরু করেছিল, কিন্তু যখনই স্টেট ম্যানেজমেন্টের যখন প্রসেস যখন ওরা অ্যাপ্লাই করতে গেছিলো তখন সেক্ষেত্রে কিছু প্রবলেম অ্যারাইজ করছিল। প্রথমত কী হচ্ছে, ক্লাস সিনট্যাক্সে স্টেট ম্যানেজমেন্ট করার সময়তে স্টেট ডেটাকে এনক্যাপসুলেট করা বা আলাদা করে ডিফাইন করানোর প্রসেসটা কিন্তু যথেষ্ট কমপ্লিকেটেড হয়ে যাচ্ছিলো, এবং সেই কারণের জন্য ওরা ওই ক্লাস সিনট্যাক্সের স্টেট ম্যানেজমেন্ট প্রসেসটাকে পুরো ঘুরিয়ে দিয়ে ওরা কনস্ট্রাক্টর টাইপ ফাংশনসের কনসেপ্টটাকেই আবার রিইন্ট্রোডিউস করেছিল রিয়াক্ট 18-এ। তো রিয়াক্ট 18.6 থেকে মানে 18.6 ভার্সনস থেকে কমপ্লিটলি এরা শিফট করে যায় কনস্ট্রাক্টর টাইপ ফাংশনসের মধ্যে, এবং কনস্ট্রাক্টর টাইপ ফাংশনসের মধ্যে করাতে কী হচ্ছে, ওখানে ক্লাসের যে ব্যাপারটা সেটা তো আমরা কনস্ট্রাক্টর ফাংশন দিয়ে পাচ্ছি, বাট প্লাস তার সঙ্গে যে ডেটা টাইপসগুলো সেগুলোকেও আমরা প্রপারলি ইউজ করতে পারছি অ্যাজ স্টেট ম্যানেজমেন্ট প্রসেসগুলোকে বা হুকসগুলোকে দিয়ে ইউজ করতে পারি। আমার এই পদ্ধতিটা তাও আমি বুঝেছি, আমি ওই পদ্ধতিটা বুঝতে পারছি না, মানে এই পার্টটা বুঝতে পারছেন না, কারণ এটা সিনট্যাক্সটাই বুঝতে পারছি না আমি। কারণ এইটা হচ্ছে কি, এই যে সিনট্যাক্সটা এই সিনট্যাক্সটাই অ্যাকচুয়ালি ক্লাস সিনট্যাক্সের ইনিশিয়াল পার্ট। এই যে আমরা যে এখানে যে আপনি যদি যে এই যে ক্লাসেসের ব্যাপারটা যদি পড়েন, এই যে এখানে যে ক্লাস বলে যে সিনট্যাক্সটা আছে, এই ক্লাস সিনট্যাক্সটা যখন কনভার্ট হয় তখন কনভার্ট হয় এই কোডের মধ্যে। তো এই কোডটার কারণেই এই কোডের মধ্যে কী হচ্ছে, কোনো প্রাইভেট প্রপার্টি বা কোনো অ্যাক্সেসিবিলিটি প্রপারলি এখানে মেনশন করে কাজ করা যায় না, যার কারণেই কী হয়, এইখানে ডেটা স্টেট ম্যানেজ করা, ডেটা রেন্ডারিং প্রসেস অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়, যে কারণের জন্য আমি মনে রাখবো কিভাবে, সেটাই মানে চিন্তা করছি। এটাকে মনে রাখার দরকার নেই, জাস্ট এটাকে আইডিয়া। এখানে হচ্ছে কি আমি বলেছিলাম এটা মডিউলার ফাংশন, মনে আছে?
হুম। এই মডুলার ফাংশনসের মধ্যে আমরা যে কনস্ট্রাক্টর ফাংশনসের যে ফিচার্সটা সেটাকে আমরা ঢুকিয়ে দিয়েছি। ওটা সেলফ কলিং ফাংশন। এটা হচ্ছে মেন কনস্ট্রাক্টর ফাংশনস করে, হ্যাঁ, সেলফ কলিং ফাংশন। হ্যাঁ সেলফ কলিং, মানে এটাকে করে তার ভেতরে এটাকে রিটার্ন করে দিয়েছি ফাংশন অবজেক্ট হিসাবে সেলফ কলিংয়ের মধ্যে, জাস্ট এটাই। এটা একটা সেলফ কলিং ফাংশন যেটা বেসিক্যালি কী হচ্ছে, এই কোডটাকে মানে র্যাপিং করা হয়েছে, জাস্ট এই ফুল কোডটাকে র্যাপ করা হয়েছে সেলফ কলিং ফাংশন কিন্তু দিয়ে। ওই যে সেই প্রশ্ন আমার একটাই আমার এসে হচ্ছে, মানে কেন করব, মানে এটা করতে গেলে তার রিজন থাকতে হবে, এটা করতে যাবো কেন? এইটা করতে যাওয়ার কারণ হচ্ছে কোড ক্লিয়ারিটি, অ্যাক্সেসিবিলিটি যখন করব তখন যাতে ক্লিয়ার আইডেন্টিফাই করতে পারি। সেটা কি ডিফারেন্স হচ্ছে? আগেরটা যদি করি আর এটা যদি করি, শুধু উপরে শুধু কল করতে পারবো না, যতক্ষণ না ডিফাইন করে দিচ্ছি করতে পারবো না, ওটা ডিফাইনের আগে কল করতে পারবো, এটাই এইটা ডিফারেন্স। হচ্ছে কি আপনার প্রপার এখানে একটা বডি তৈরি হচ্ছে, হ্যাঁ। এটা একটা প্রপার বডি তৈরি হচ্ছে যেটা আপনি সিঙ্গেল পয়েন্টে তার আউটপুটটা পাচ্ছেন। আর এইখানে বেসিক্যালি কী হচ্ছে, এটা আপনি কল করছেন, বাট এখানে বেসিক্যালি কী হচ্ছে, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে পড়ে আছে, এই যা। এবার দুটোই চলবে, কিন্তু যদি আমরা ক্লাস হিসাবে কল করি তখন এই পার্টটা অ্যাকচুয়ালি এক্সিকিউট হয়, আর যদি আমরা কনস্ট্রাক্টর হিসেবে কল করি এটা আমরা ইউজ করতে পারি, যেটা অনেক বেশি অ্যাক্সেসিবিলিটি থাকে। কিন্তু এই যে ফাংশন আছে, এই ফাংশনের আর একটা পার্ট রয়েছে যেটার কারণে এই ফাংশনটাই জাভাস্ক্রিপ্টে সবথেকে বেশি ইউজ হয়ে থাকে। এই ফাংশনটা হচ্ছে শুধুমাত্র ক্লাস কনভার্সনের জন্য মেনলি ইউজ হয়, কিন্তু এই যে ফাংশনটা, এই ফাংশনটা ইউজ হয় প্রত্যেকটা স্টেপে। যখনই আমরা কোনো কাজ করতে যাই সেই প্রত্যেকটা স্টেপে কোথাও না কোথাও গিয়ে এই ফাংশনসের প্রসেসটাই সব জায়গাতে ইউজ হয়ে থাকে। আমাদের জাভাস্ক্রিপ্টে এই যে কনস্ট্রাক্টর টাইপ ফাংশন বা নর্মাল যে ফাংশনস, সেটাই সব থেকে বেশি ইউজেস হয় জাভাস্ক্রিপ্টে। ক্লাস টাইপের ফাংশন খুব কম ইউজ হয়, প্রায় না বললেই চলে, কারণ এর যে ইনার বাইন্ডিংস যেগুলো রয়েছে, এই ইনার বাইন্ডিংসটা খুবই লুজলি কানেক্টেড, মানে লুজলি কাপলড। কোনটার ক্ষেত্রে? এই ক্লাসের ক্ষেত্রে, আচ্ছা। কারণ এখানে বেসিক্যালি কোনো প্রাইভেসি নেই, এটার ক্ষেত্রে কোনো ডেটা প্রাইভেসি হয় না। ডেটা প্রাইভেসি করতে গেলেই আমাদের এই প্রসেসটাতে যেতে হয়। তো সেই কারণের জন্যই এই ফাংশনসটাই আমাদের জাভাস্ক্রিপ্টে সব থেকে বেশি ইউজ হয়। ঠিক আছে। এবার যখন মেনলি আমরা এই ব্যাপারটা নিয়ে আরও আগে এগোবো, তখন অ্যাকচুয়ালি বোঝা যাবে যে দুটো ফাংশনসের মধ্যে কেন এইটা, কেন এইটা। আগে বেসিক্যালি কী হতো, আগে যখন আমি পড়াতাম এই পার্টটাকে, তখন বলতাম এটাকে অ্যাজ এ নেম স্পেস ইউজ করাতো, কিন্তু এখন এই কনসেপ্টটা চলে গেছে। তো সেই কারণে এইটার জিনিসটা রয়েছে, বাট এই নেম স্পেসের কনসেপ্টটা আর নেই, এটাকে আর নেম স্পেস আজকে ডেটা আর বলে না। আচ্ছা। কারণ আগে কী হতো, আগে আমরা জেএস যখন অ্যাঙ্গুলার জেএস যখন বেরিয়েছিল, তখন অ্যাঙ্গুলার জেএসের এখানে অ্যাঙ্গুলার বলে মডিউল ক্রিয়েট করতো, এবং সেই অ্যাঙ্গুলার মডিউলের মধ্যে সমস্ত ফাংশনস প্রপার্টি লেখা থাকতো। ডলার যে আমরা যে কোয়েরি যখন ইউজ করতাম, তখন যে কোয়েরি এটাকে অ্যাজ এ ডলার বলে এটাকে মেনশন করা থাকতো, যার আন্ডারে সমস্ত ফাংশন সমস্ত কিছু ডিক্লেয়ার করা থাকতো। কিন্তু এখন তো সেই ব্যাপারটা নেই, এখন যেহেতু সেই কনসেপ্টটা নেই, উঠে গেছে, তো সেই কারণে আমি এটাকে বলতে পারছি না যে নেম স্পেস, নাহলে এটাকে নেম স্পেস হিসাবে ইউজ করা হতো ইউনিক আইডেন্টিফিকেশানস দেওয়ার জন্য। যখন কিনা আপনি একটা ফাংশন লিখেছেন, মানে আপনি একটা ক্লাস লিখছেন, ফাংশন লাইব্রেরি লিখছেন, আমিও একটা ফাংশন লাইব্রেরি লিখছি, মানে কোনো একটা লাইব্রেরি লিখছি, দুজনের লাইব্রেরির মধ্যেই হয়তো সেম টাইপের
মেথডস রয়েছে, সেম নামের মেথডসগুলো রয়েছে। শুধু দুজনের লাইব্রেরিকে আইডেন্টিফাই করা যাবে কী করে? নেম স্পেস দিয়ে। তো সেই কারণে এই নেম স্পেসের যে ব্যাপারটা, এটাকে তখন ইউজ করা হতো, কিন্তু এখন সেই প্রসেসটা চলে গেছে অনেকটাই। মানে প্রসেস এখনও রয়েছে, মানে প্রসেস হিসাবে যদি দেখানো হয় সেই প্রসেসটা দেখানো যেতে পারে, বাট সেই কনসেপ্টটা এখন আর ডিসকাস হয় না। মানে জাভাস্ক্রিপ্টের মধ্যে সমস্ত কিছুই রয়েছে, মানে যেগুলো আগে ছিল। কিন্তু টাইম টু টাইম নতুন নতুন নামে নতুন নতুনভাবে জিনিসকে ইউটিলাইজ করানো হচ্ছে, যার কারণে কনসেপ্ট সেম রয়ে গেছে, মানে জিনিসগুলো সেম রয়ে গেছে, শুধু নাম ধাম কনসেপ্ট আলাদা আলাদাভাবে এক্সপ্লেনেশনস চলছে। এবার এইটার এই জাভাস্ক্রিপ্টের যে পার্টগুলো আমি শেখাচ্ছি, এইগুলো করলে পরে আপনি বুঝতে পারবেন যখন কিনা আমরা অ্যাকচুয়ালি মডুলার ফাংশন, মানে মডুলার টাইপের যখন ডেভেলপমেন্টে ঢুকবো, মানে নোড জেস এনভায়রনমেন্টে যখন এই এইগুলো চালাচ্ছি ঠিকই, বাট এখনও কিন্তু আমরা নোড জেসের কোনো ফাংশনস বা অ্যাপ্লিকেশন আমরা করিনি। জাভাস্ক্রিপ্ট নোড জেস এনভায়রনমেন্টে চলে সিস্টেম লেভেলে, বাট এখনও আমরা নোড জেসের রিলেটেড যে জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশন যেটা হয়ে থাকে সেটা আমরা এখনও করিনি, সেই মডুলার প্রসেসে আমরা যাইনি। কারণ মেনলি কী হচ্ছে, এখানে আমরা সিঙ্গেল অ্যাপ্লিকেশানে যাচ্ছি, আমরা এখনও লাইব্রেরি বানানো শিখিনি। লাইব্রেরি বানানো শিখেছি কি এই মুমেন্টে? তো লাইব্রেরি বানানো এখনও শিখিনি। এবার লাইব্রেরি বানানো যখন শিখবো, আমাদের দু রকমভাবে লাইব্রেরি তৈরি হয়। একটা হচ্ছে ইএস মডিউল, সরি একটা হচ্ছে কমন মডিউল। ক্লাস সিনট্যাক্স তো শিখবো তো? অবশ্যই। জাভাস্ক্রিপ্টে মোটামুটি যা যা আছে সবই শিখবো, ঠিক আছে? তো সেই নিয়ে কোনো ব্যাপার নেই। এবার আপনি জাভাস্ক্রিপ্টে এইগুলো যদি দরকার পড়ে একবার রিভিজিট করা যাবে। এইটা আমার খুব আজকের ক্লাসটা একটু টাফ লেগেছে, আমি সত্যি কথা বলছি। দেখুন এখানে যেটা রিভিজিট যদি কোথাও কাজে লাগে তাহলে সেক্ষেত্রে, এখন বলছি না, যদি কোনো কাজে লাগে, যদি তখন এরকম কোনো অবজেক্ট করতে হয় না, এটা করতে হবে না। আচ্ছা, এটা কনসেপচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এটা